হেমন্তের এই সুন্দর সকালে আমরা সমবেত হয়েছি মধুপুরের ঐতিহ্যবাহী একটি বাড়ি, সুধীর রঞ্জন গুহ নিয়োগী, স্মৃতি বিজড়িত বাড়ি। সেই সুধীর রঞ্জন গুহ নিয়োগী, যার জন্ম 1918। তার জন্মের 3 বছর পরেই প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। ঐতিহাসিক একটা বাড়ি। সুধীর রঞ্জন গুহ নিয়োগী 1937-এ প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হন বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে। আমরা উপস্থিত হয়েছি তার সহধর্মিণী, তার সামনে। আমরা শুনবো এবার সুধীর রঞ্জন গুহ নিয়োগীর সেই স্মৃতিকথা। শুভ সকাল। আপনি ভালো আছেন? ভালো আছি। তার জীবন যোদ্ধা, তার কাছে আমরা আজকে উপস্থিত হয়েছি। খালাম্মা, আপনার বয়স কত এখন? আমার বয়স 90-র উপরে। 90-এর উপরে। খালাম্মা, আপনার একটা ডাকনাম আছে। ছোটবেলায় আপনার বাবা মা কি নামে ডাকতেন? বেলা। বেলা। বেলা মানে সূর্য, আলো। আমরা সেই আলোকিত মায়ের সামনে বসা। আপনার 4 কন্যা। তার কন্যা। 4 কন্যার 3 কন্যা বোধহয় ভারতের বিভিন্ন প্রদেশে, হ্যাঁ, হ্যাঁ, আর 1 কন্যা দেশে। বেশ। 1 কন্যা দেশে আর একমাত্র পুত্র হুম, আমাদের দাদা, রানাদা, যিনি আপনাকে সবসময় দেখাশোনা করেন হুম, এবং আপনাকে ভালোবেসেই, মায়ের প্রতি ভালোবাসা নিয়েই তিনি বোধহয় কখনো দূরে অবস্থান করেন নাই। করেন নাই। এটা একটা বিরল দৃষ্টান্ত। আমাদের অনেক সন্তান বড় হয়, দেশের বাইরে চলে যায়, আর মায়ের খবর নেয় না। কিন্তু রানাদা অত্যন্ত মাতৃভক্ত। আপনার সুধীর রঞ্জন গুহ নিয়োগী, যার বাড়িতে আমরা বসা, এই বাড়ির প্রতি আপনার খুব প্রীতি, যে কারণে ঢাকায় আপনার মেয়ের বাসায় গেলেও বেশি সময় কাটান না, আবার চলে আসেন এখানে। চলে আসি। তো এই বাড়ির যে স্মৃতি, একসময় কি আনন্দের বাজার ছিল। আমার 4 কন্যা, পুত্র, আত্মীয় স্বজন, সাধারণ জনগণ, বাড়ি ভরপুর হয়ে থাকতো। এখন কি আপনার কেমন লাগে? সেসব স্মৃতি মনে হলে কেমন লাগে আপনার? ওগুলি বসে বসে মানে পরিকল্পনা হয়। একাই এই যে বউ স্কুলে চলে যায়, ছেলে বাইরে চলে যায়। তারপরে ওই যে বউর বাবা এখানে থাকেন, আমি এই এবারে তখন দেখাশোনা খন্দকার কালীবাড়ি। আমার ননদ ননাস 9 জন ছিলেন। ওনারা ছেলে মেয়েরা প্রায় এখানে থাকতো। কাজে এক এক বেলায় আমাদের ঘরে রান্না বান্না এক এক বেলায় হয়তো 25-30 জন। তারপরে বাইরের লোক ছিল, আমরা নিজেরাই সব করছি। আমার যা ছিল, ননাস ননদ, সবাই মিলে করছি। এখন সেসব শুধুই স্মৃতি। হ্যাঁ, শুধু ওনারা কেউ নাই, আমি একাই। এদের মধ্যে বোনের জামাই কেউ নাই, আমাদের মধ্যে আর আমি একাই আছি। আপনি যখন ডাইনিং টেবিলে খেতে বসেন, হ্যাঁ, এখন কয়জনই একসাথে বসেন? কখন বেশি ছেলের বউ স্কুল থেকে আসলে ওই সবাই প্রায় একসাথেই হয় সকাল দুপুরে খাওয়াটা। পুত্র, পুত্রবধূ, নাতি নাতনিরা আছে না? নাতি নাতনিরা তো নাই, এই যে ওখানে ঢাকায় পড়ে ছেলে, আচ্ছা, আচ্ছা, আরেক ছেলে তো বিদেশ থাকে। বিদেশে আছে। আপনি কি এখনো পত্রিকা পড়েন এরকম, বা কোনো বই পড়েন? হ্যাঁ, পড়ি। কিভাবে? কাগজটা সবসময় দেখি। তাই? ধর্মীয় গ্রন্থের মধ্যে কি পড়েন এখন? পুরাণ? কখন ওগুলি আগে পড়তাম, এখন বেশি পড়ি না। ওই শ্রীমদ্ একটা। ভগবত গীতা হ্যাঁ, পড়েন না? হ্যাঁ, পড়ি। এখনো পড়েন? এখনো পড়ি। আচ্ছা, দারুণ। আপনার এমন কি স্মৃতি মনে আছে যে সুধীর রঞ্জন গুহ নিয়োগী, উনি যে এত জনপ্রিয় ছিলেন, পাকিস্তান আমলে প্রেসিডেন্ট পদক পাওয়া, আবার দেশ স্বাধীন হলে তখন রাষ্ট্রপতি পদক পাওয়া, এই হ্যাঁ, মানুষটির কোন স্মৃতি আপনার বেশি মনে পড়ে? খাওয়া দাওয়ার সময় মনে হয় ওনার তো খাওয়া দাওয়া রাইখা দেওয়া হয়, কিন্তু ঠিক মতো খায় না, বা খাওয়ার সময় হলো একটা, বা আসলো না বাসায়, এত রাত্রি হয়, এই সমস্তগুলোই ভাবি। অনেক রাতে ফিরতেন। অনেক রাত্রে ফিরছে। আপনার কি কোনোদিন মনে হয় যে অনেক সময় ফিরে কোনোদিন একটা ফুল হাতে নিয়ে ফিরেছে আপনার জন্যে? ওই রকম তখন ওনার ছিল না। এই রোমান্টিকতা না, ছিল না? ছিল না কি অত। উপহার দিত আপনাকে?
ওই সময় কি উপহার চাইতেন, যে এই উপহারটা যদি নিয়ে আসতো এরকম? এমন সে বাইরের কাজ করেই বেশি থাকছে, জনগণের মাঝে বেশি সময় জনগণের দিতেন। মাঝে। কিন্তু ভিতরে আসার তার সেরকম যে এইটা সেটা নিয়ে যাব ছেলে মেয়ের জন্য, এগুলি বেশি করে। এগুলোই করতো না। আপনার তো 4 কন্যা, তারা হ্যাঁ, সবাই সুপ্রতিষ্ঠিত হ্যাঁ, এবং তাদের স্বামী হ্যাঁ, তারাও প্রতিষ্ঠিত। হ্যাঁ, তো আমাদের বাংলাদেশের খুবই জনপ্রিয় ব্রিগেডিয়ার হ্যাঁ, হ্যাঁ, ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডাক্তার দীপক কুমার পাল হ্যাঁ, চৌধুরী, উনি একটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং সামরিক বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদায়। আহ, এই কন্যা জামাতা আপনার খবর নেয়? এই কন্যার জামাতা আমার কি খবর নেয় না এটা আমি বলতে পারি না। ও সব খবরই নেয়? সব খবরই নেয়। উনি তো একজন খুব হ্যাঁ, ভালো চিকিৎসক। হ্যাঁ, বলে আমি তো আর কোনোখানে যাই না, ও জামার চিকিৎসার উপরই আমি আছি। আচ্ছা আচ্ছা। আর বৌমা তো সার্বক্ষণিক আছেনই। হ্যাঁ, বৌমা স্কুল আর আপনি, এই তো হ্যাঁ, পৃথিবী। হ্যাঁ, আমি কিন্তু এরকম খুব কম পরিবার দেখেছি, এটা যে অনেক উদার পরিবার। যেমন বৌমার বাবা, হ্যাঁ, তিনিও এখন হ্যাঁ, আপনার পরিবারেরই একজন। পরিবার। এটা অনেক উদার পরিবার না হলে এরকম ঘটনা ঘটে না। আমি শান্তিনিকেতনে গিয়েছি গতবার, ওখানে একজন অধ্যাপক, তার বাড়িতে তার শ্বশুরের ছবি। তা আমি বললাম, আপনার শ্বশুরের ছবি আপনার বাড়িতে কেন? তখন তার মা বলল, ওর শ্বশুর মানে আমার ভাই, সে মারা যাওয়ার পরে আমি ছবিটা টানিয়ে রেখেছি। আমার শ্বশুরের ছবি ওইখানে আছে। তাই? এই তো এখানে, এখানেই আছে? এখানে। আচ্ছা আচ্ছা, অসাধারণ। অনেক ঐতিহ্যবাহী এই বাড়ি, শতবর্ষের ঐতিহ্য। এবং এখানে একটা ছবি দেখছি ফাদার ইউজিন হোমরিকের। উনি উনি তো 90 ঊর্ধ্ব বয়স, 94 বছর বয়সে মারা গিয়েছেন। আহ, উনি এই বাড়িতে আসতেন? খুব আসতো, ওই যে আমার ছেলের সাথে হ্যাঁ, রানাদার সাথে ছবিটা দেখছি। সবসময় এই গাড়িরে খুব পছন্দ করতো। আসার আগে আমাদের বলতো আমার জন্য লুচি আর পায়েস করে রাখো। আচ্ছা। 71-এ ওনার আশ্রয়ে আমরা ছিলাম। 71-এ ওনার অনেক অবদান, আমাদের মুক্তিযুদ্ধে ওনার অবদান, বিশেষ করে বঙ্গবীর কাদের সিদ্দিকী, উনিও স্বীকার করেন যে ফাদার ইউজিন হোমরিক তার অনেক সহযোগিতা আছে। এবং তাকে কিন্তু 71 পরবর্তীতে মুক্তিযুদ্ধের সপক্ষে বিদেশি বন্ধু হিসেবে তাকে সম্মাননাও দিয়েছে সরকার, স্বর্ণপদক দিয়েছে। তো আপনার এই মুহূর্তে গান শুনতে ভালো লাগে নাকি টিভি দেখতে ভালো লাগে? না, গান শুনতে ভালো লাগে। কি গান শোনেন আপনি? ওই যখন যেটা হয় এই মনে, আমাদের আপনার প্রিয় কি গান, তার একটা লাইন মনে আছে? কীর্তন বা এরকম ওর তো মনে নাই বাবা। রবীন্দ্রসঙ্গীত শোনেন? হ্যাঁ, শুনছি। রবীন্দ্রসঙ্গীতের কোনো চরণ আপনার মনে পড়ে যে এই চরণটা খুব ভালো লাগে? কখন অবধি আমি ভুলে গেছি বাবা, ভুলেও গিয়েছেন? অনেক বয়সে তো আমার বাবার স্মৃতি, কারণ আমরা তো ছোট সময় থেকে আমরা বাবাকে দেখছি, মানে ওই চেয়ারম্যান ছিলেন, এই সমাজ সেবার যে কাজ, এই কাজেই উনি আসলে সবসময় বাইরে হয়ে যেতেন। তা বেশিরভাগ সময়টা আসলে যে সকালে বাবা বাইর হইতেন, আবার রাত্রে এসে কিন্তু সে সকালেও দেখতো ঘুম, রাত্রেও কিন্তু ঘুম, এই অবস্থা। আর তারপরে যখন আস্তে আস্তে একটু বড় হলাম, এইগুলি দেখতেছি, দেখার পরে বাবাকে আসলে ওইভাবে দেখিনি যে কখনো দুপুরে খাইতে, দুপুরে কখনো খাইতো না, সকালে একটু চা কিংবা হালকা কিছু খাওয়ার খাইয়া গ্রামে বাইরে হয়ে চলে যেত, এবং বেশিরভাগই খাইতো হলো রাত্রে এসে একবেলা। এবং রাত্রে সেইটাও খাওয়া হয়তো আমার মনে হয় 10টার নিচে না, 10টা 11টা এইরকম সময় এসে খাইতো। তারপরে তো লোকজন আছেই, এই কাজ ইসের, এই সমাজ সেবার এই ইসেরই করতেন। এবং বাবা যে চেয়ারম্যান যখন হয়েছেন, চেয়ারম্যান হওয়ার পরে তখন কিন্তু প্রথমে কিন্তু চেয়ারম্যানদের কাজ ছিল তাদের বাড়িতে। তখন আমাদের 2টা কাচারি ঘর ছিল, ওই যে এখন ওই যে কাকাতো ভাই যে অংশে ওরা আসতে, ওইখানে একটা ছোট কাচারি ঘর, একটা বড় কাচারি ঘর, ওই কাচারি ঘরেই কাজ হইতো। তারপরে এগুলি করার পরে ইউনিয়ন পরিষদের এখন যে বর্তমান পৌরসভা যে ভবনটা, এটা কিন্তু বাবার কেনা জায়গা, এবং কিনা ওইটা ইউনিয়ন পরিষদকে দান করে দিয়ে গেছে ওইটা। এবং তার আগে আরেকটা জায়গা আছে যে ওই কমিউনিটি সেন্টার করছিল,
এই কমিউনিটি সেন্টারটা, এই দুইটা জায়গায় কিন্তু বাবার এখানে দান করা। তখন এক সময় ওই যে টাঙ্গাইলে এসডিও ছিলেন এটিএম শামসুল হক সাহেব, কিংবা প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এটিএম শামসুল হুদা, ওনারা আইসা এইদিকে বেড়াইতেন। এবং এটিএম শামসুল হক সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে। আমি এবং আমার এই ভগ্নিপতি ব্রিগেডিয়ার জেনারেল দীপক, ওনারা গেছিলাম ওই ধানমন্ডির বাসায় উনি থাকতেন। উনি আমাকে নিজেও বলতেন যে আমরা তো প্রায় সময়ই, যে তখন তো ইউনো অফিস না, তখন তো ছিল সিও অফিস, কয় যে এটা করার পরে আমরা তোমাদের বাসায় চলে যেতাম, চলে যেয়ে তোমাদের বাগানে বসে বসে আমরা চা খেতাম। এবং এই কথাটা তখন ওই যে এটিএম শামসুল হুদা সাহেবের কথা উনি, সেই কথাগুলি উনি বললেন। আমি বললাম যে না, এগুলো শুনছি আমরা অনেক ইসে। তারপরে এটিএম শামসুল হুদা সাহেবও ওই বাবা মারা গেলেও তার সঙ্গে যে দেখা করলাম, উনি অনেক কথাই আমাকে বলতেন, যে আমরা প্রায়ই ওনাকে ধরে ধরে রাখতাম অফিসে, যে বিভিন্ন ধারণাগুলি তার থেকে নিতাম। আর উনি একটা বই লিখছেন বুঝি, একটা না দুইটা বই লিখছে, ওইটা বাবার নাম ওইখানে আছে, কিন্তু বইটার নামটা আমি আসলে এই মুহূর্তে ভুলে গেছি। ওই সময় উনি বলছেন যে এটা টাঙ্গাইলের ডিসি সাহেবও ওই জেলা লাইব্রেরিতে নিয়ে গেছে, কিন্তু পরের বার যে গেছিলাম উনিও আসলে তো ওটা মনে করতে পারেন নাই, আসলে ওনারও বয়স হয়ে গেছে। তারপরে তো বাবা এই যে বিভিন্ন সমাজ মূলক যে কাজগুলি করছে, কিংবা এই যে মধুপুরের যে শহীদ মিনার, আমাকে আরেকদিন ইউনো অফিস থেকে ফোন দিছিল যে এটা তো আমার বাবার কথা, ওই ওনার বললেন যে উনি তো এটা করছেন কততে। আমি বললাম যে এটা 73-4 হইতে পারে, আমার ঠিক এটা মনে নাই। তা বললো যে এটা কি টাকা কেউ দিছিল কিনা। আমি বললাম যে এইটা আমি বলতে পারবো না, কারণ তখন আমি বেশ ছোট। কিন্তু এটা যে বাবা করছে এবং উপরের ছাতাটা তৈরি করছে, সেটা আমাদের এইখানেই করে, তারপর সেটা রিক্সা গরুর গাড়িতে করে নিয়ে গেছে, নিয়ে সেটা ওইখানে সেট করছে, এইগুলি মনে আছে। এবং ওইখানে যে নদীর পাড়ে লোক মাইরা ফেলতো, তার হাড় গুড় এগুলি যাচ্ছিল, ওইখানে গণ সমাধি দিয়া ওই জায়গাটার মধ্যে কিন্তু স্মৃতিসৌধটা কিন্তু হয়েছে। তারপরে তো যে ধরেন এই বিভিন্ন এই যে স্কুল এইগুলি তো করছেই, গার্লস স্কুলের প্রতিষ্ঠাতা, রানী ভবানী কলেজ, এবং গ্রামেও অনেক জায়গাতেও সেই একই জিনিস, এইগুলি গ্রামের অনেক জায়গাতে। এবং এই যে ব্রাহ্মণবাড়ি স্কুলেও, ব্রাহ্মণবাড়িতে এখানে পরে যে জায়গাটা দিছে, তখন বুঝি দিয়া বলতেছে যে দাতা আপনার কি করে দেব। তখন বাবা, ওরাও তাই করছে বাবারই দেয়া, বাবা বললো যে না, এটা কারণ ওই যে জায়গাটা দিছে ওকেই আপনি দাতা বানিয়ে দেন। মানে এটা তারা আসলে যেটা বলছেন যে এটা ভালোবাসার জন্য, যে আপনি এই দিক দিয়ে, এবং প্রথম আপনি যে ওইখানে ঘরের যে একটা খাম দিতে হবে সেটা আপনি শুরু করে দিবেন। এইগুলিও ইসের করছে। আমবাড়িয়া স্কুল করছে, যেটা ওই যে জমিদার বাড়ি সংলগ্ন, এইগুলিও বাবার ইসের করা। তারপরে তো বিভিন্ন জিনিস, তারপরে তো 64-তে তো বাবা বেস্ট চেয়ারম্যান হিসেবে খেতাব পাইলেন, তমঘাই খেদমত গোল্ড মেডেল পেলেন, রাষ্ট্রপতি পদক, তারপর গভর্নর পদক, জেলা প্রশাসক, এইগুলি তো আছেই। আবার 87-তে তো পাইল কৃষির উপরে রাষ্ট্রপতি পদক। জেল ভিজিটার ছিলেন, আরটি এর মেম্বার ছিলেন, তারপরে ভূমি সংস্কার মেম্বার, এবং ওটা জেলাতে একজন থাকতো, এবং টাঙ্গাইল জেলার মধ্যে বাবা একা ছিলেন। শিক্ষা জেলা শিক্ষা কমিটির ওখানে সদস্য ছিলেন। এইগুলি এই বিভিন্ন এই কাজগুলি বাবা করে গেছে। বাবু সুধীর রঞ্জন গুহনিয়োগী, যিনি এই অত্র অঞ্চলে অমূল্যবাবু নামেই বেশি পরিচিত ছিলেন। আমি ওনার 4 কন্যার মধ্যে সবচেয়ে যে ছোট কন্যা, পামেলা ডাকনাম, এমনি দেবযানী, ওর হাজব্যান্ড হিসাবে আমি এই বাড়ির সঙ্গে আমার যুক্ত হওয়া 1991 সালে। যদিও সুধীরবাবু বা অমূল্যবাবুর সম্বন্ধে আমি আমার এলাকা, যদিও পার্শ্ববর্তী উপজেলায় কালিহাতি, তখনই শুনতাম অমূল্যবাবুর কথা অনেক লোকের মুখে, কিন্তু এই পরিবারের সঙ্গে আমার যুক্ত হওয়া হলো ওনার ছোট মেয়েকে বিয়ে করেই।
অমূল্যবাবু একজন শিক্ষানুরাগী, সমাজসেবক, বিদ্যুৎসাহী ব্যক্তি ছিলেন। সমাজসেবক বলতে যা বোঝায় তার সকল গুণাবলী ওনার মধ্যেই ছিল। এই বর্তমানকালে ওনার মতো একজন নিঃস্বার্থ নিবেদিত সমাজসেবক এবং সমাজ সংস্কারক খুঁজে পাওয়া মুশকিল। আমি 91 সালে যখন এখানে আসি, আমার বিয়ে হয়, তখন ওনার সঙ্গে পরিচয়। তখন উনি চেয়ারম্যান ছিলেন না, উনি চেয়ারম্যান ছিলেন বহু আগে, যখন আইয়ুব খানের আমলে প্রথম বুনিয়াদী গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো 1959-60-এর দশকে। সেই 60-এর দশক থেকে উনি 1971 সাল পর্যন্ত একাধিক্রমে মধুপুর অঞ্চলের, মধুপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। এবং সেই সময়ে আইয়ুব খানের আমলে একজন হিন্দু ভদ্রলোকের এই একাধিক্রমে চেয়ারম্যান হিসাবে থাকা তার এই অঞ্চলের জনপ্রিয়তারই প্রমাণ হিসাবে গণ্য করতে হবে। তিনি অসাম্প্রদায়িক লোক ছিলেন এবং এলাকার লোকও ওনাকে অসাম্প্রদায়িক হিসাবেই সবাই তাকে শ্রদ্ধা করতেন। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, গারো মানে ধর্ম বর্ণ নির্বিশেষে ওনাকে মানতেন। এবং এই কারণেই উনি বিনা প্রতিদ্বন্দ্বিতা এখানে যে বুনিয়াদী গণতন্ত্রের নির্বাচক মণ্ডলীর সদস্য হয়েছিলেন, ভূমি সংস্কার বোর্ডের সদস্য হয়েছিলেন। এবং উনির যদিও লেখাপড়া ছিল, প্রবেশিকা পাশ করেছিলেন 1937 সালে, কিন্তু ওনার যে জ্ঞান ছিল তা অনেক উচ্চ ডিগ্রিধারী ব্যক্তির জ্ঞানকেও ছাড়িয়ে যেত। এখানে অনেক বিদেশি লোকেরা আসতেন এই জলছত্র যে মিশনারি, ওখানে পিএইচডি করার জন্য। তারাও ওনার কাছে এসে ওনার সম্বন্ধে জানতে চেতেন, ওনার ভিউ, তাদের যে লেখাপড়া সেই সম্বন্ধে ওনার কি মতামত সেটা ওনারা ওনার কাছ থেকে নিতেন আর কি। এরকম একজন প্রাজ্ঞ লোক, সমাজসেবক, নিবেদিত প্রাণ, সবার উপকারের জন্য সবসময় যিনি নিবেদিত ছিলেন, এই অঞ্চলে আর এখন ওই রকম লোক আর পাওয়া যাবে না আর কি। 1991 থেকে 2006 সালে উনি মারা গেলেন। এখন আমার মনে হয় যে কত কিছু ওনার কাছ থেকে আমাদের জানার ছিল, আমরা তখন জানতে পারিনি। আমিও আর্মিতে চাকরি করার কারণে আমি সবসময় ব্যস্ত ছিলাম, হয়তো আসা হয় নাই। কিন্তু উনি নিজের লেখাপড়া না করলেও ওনার সন্তানদের সবাইকে সুশিক্ষিত করেছেন, সবাই মাস্টার ডিগ্রি করেছেন। নাতি নাতনিদের লেখাপড়ার দিকে ওনার খুবই ঝোঁক ছিল এবং ওনার নাতি নাতনিরা সবাই এই ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত হয়েছে। ওনার একমাত্র ছেলে, সেও মাস্টার ডিগ্রি করেছে। ওনাকে উনি অনেকের জন্য উনি চাকরির ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু নিজের ছেলেকে উনি চাকরিতে ঢুকতে দেননি। উনি বলছেন না, ও আমার এইখানেই থাকবে, ও সমাজসেবা করবে, সবার খোঁজখবর রাখতে হবে ওকে, এলাকার জন্যই ও নিবেদিত থাকবে। আমি স্বর্গীয় সুধীররঞ্জন গুহনিয়োগীর ছোট সন্তান, পরিবারে সবার ছোট, সুতরাং সবার আদরের। একান্নবর্তী পরিবারে মানে ওনার আচরণ ছিল সবার প্রতি এক ধরনের, সেজন্য ছোট বলে কখনো কোনো প্রশ্রয় পেতাম না। ছোটবেলা থেকেই আমরা ভাই বোন সবাই বাবাকে খুব ভয় করতাম। ছোটবেলা থেকেই দেখেছি বাবা এলাকার নানা উন্নয়নমূলক কাজ করে বেড়াতেন। তারপর আমাদের বাসায় সব সময় সব ধরনের লোকজন আসতেন, তাদের নানা সমস্যা নিয়ে উনি মনোযোগ দিয়ে সমস্যাগুলি শুনতেন এবং সমাধান করে দিতেন। তারপর ওনার সততা নিয়ে অতি বড় নিন্দুকেরাও কোনো প্রশ্ন তুলতে পারবে না। আর ছোটবেলা থেকেই মানে আমাদের সব ভাই বোনদের, নাতি নাতনিদের সবসময় সৎ পথে চলার পরামর্শ দিয়েছেন। আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম যদি আমরা এই আদর্শ মেনে চলতে পারি, তবে ওনার আত্মা শান্তি পাবে। ধন্যবাদ। মধুপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে সর্বস্তরে বাংলা ভাষা
শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে শীর্ষক কর্মশালা এবং মুক্ত পাঠাগারের উদ্বোধন গত ১৪ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় ছায়ানীরের পরিচালনায় জাঁকজমকপূর্ণভাবে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডেল্টা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার দীপক কুমার পাল চৌধুরী। সভাপতিত্ব করেন মধুপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবনানন্দ ঘোষ। কর্মশালায় মূল আলোচক হিসাবে বাংলা ভাষার শুদ্ধ বানান ও উচ্চারণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ছায়ানীরের নির্বাহী পরিচালক অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান। সংবর্ধিত অতিথি ছিলেন মধুপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি খন্দকার মোতালেব হোসেন, মমতা গুহনিয়োগী, ছায়ানীরের উপদেষ্টা দেবজ্জানী পাল চৌধুরী। এ সময় জাতীয় পদকপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সুধীর রঞ্জন গুহনিয়োগীর স্ত্রী মমতা গুহনিয়োগীকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। মেয়েরা জানি ভালোভাবে পড়াশোনা করে, ভালোভাবে উন্নত থাকে, এই সমস্ত আমরা কইরা সেই মেয়েদের জন্য আমার বড় দুই মেয়ে বিদ্যালয়তে দিয়েছিলেন, সেখানে আসা যায় খুব কঠিন। আজকে লুৎফর রহমান সাহেব বাংলা সর্বস্তরে বাংলা ভাষা সঠিক বানান এবং সঠিক উচ্চারণ, বাংলা আমাদের মাতৃভাষা, উনি প্রাঞ্জল ভাষায় খুব চমৎকারভাবে উনি তোমাদেরকে বলছেন আর কি। হয়তো নিজেরা বই পড়ে এতটা ওই একই বই পড়ে অনেক কিছুই মনে থাকবে না, কিন্তু উনি যেভাবে বলেছেন সেটা মনের মধ্যে গেঁথে গেছে, সেটা মনে থাকবে। চর্চা করতে হবে, এখন চর্চার অনেক সুযোগ। আমাদের সময় বই পুস্তক পড়ার সুযোগ ছিল না, এখন আমাদের হাতে মোবাইল ফোন আছে, মোবাইল থেকে আমরা সব কিছু বের করতে পারি, জানতে পারি, আর বইপত্রও এখন অনেক আছে। সুতরাং তোমরা পড়বে, জানবে। এই যে সঠিক বানান, এটা আমরা বাংলা মাতৃভাষা, এটা তো আমরা বলতেই পারি, এটা আবার জানার কি আছে? এটা তো যে কৃষক কিছু পড়ে না সেও তো বলতে পারে, আর আমি স্কুলে পড়ি, আমি বলতে পারবো না? কিন্তু সঠিক বানানে উচ্চারণে পড়তে গেলে অনেক কষ্ট, তখন দেখা যাবে যে কিছুই জানি না, অনেক ভুল করতেছি আমি। সুতরাং এটাকে সঠিকভাবে আমাদেরকে পড়তে হবে, তাই তো?